আজকে পড়া হবে হচ্ছে বিশু। সমান দিন ও রাত্রি। তো বিশু কথার অর্থ হলো সমান দিন রাত্রি। আর বিশু দুটো আছে, একটা হচ্ছে মানে দুটো ডেট আছে, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ তারিখে যেটা হয় সেটাকে বলা হয় মহাবিষু। আর 23শে সেপ্টেম্বর হয় সেটাকে বলা হয় জলবিষু বা শরৎকালীন বিষু। এখন এই দিনে কি হয়? এই দিনে সূর্যের থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা সেম হয়, মানে এই দুটো ডেটে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব একদম ওই যে নিখুঁতভাবে যে ছবিটা আঁকা হয় ঠিক ওই রকমই হয়, যেটা একদম প্রথম দিন তোমাদের রেখে দিয়েছিলাম না। যেদিকে সূর্য আছে আর পৃথিবী মাঝখানে রেখাটার নাম কি রমেশ? নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। এটা কি রেখা রমেশ? কর্কট ক্রান্তি রেখা। মান কত? 23.5 ডিগ্রি। এটা পড়ো তুমি? হ্যাঁ, ভুলে যাচ্ছ কেন? এইটা তো বেসিক জিনিস। এই যে রেখাটা গিয়েছে এই রেখাটার নাম কি? মকর ক্রান্তি। মকর ক্রান্তি। এটার নাম কি? সুমেরু। সুমেরু বৃত্ত রেখা। এটার নাম কি? কুমেরু বৃত্ত। আর এইটার নাম কি? সুমেরু। আর এটা কুমেরু। এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এটা 63.5 ডিগ্রি। কোন দিক এটা? উত্তর। এটাও উত্তর। আর এগুলো সব কত হবে? দক্ষিণ। এটাও আমি যেটা কি উত্তর দক্ষিণ কি কনফিউজ হচ্ছে না কি বলতো? একটু বলো পরিষ্কার করে কি হচ্ছে। পৃথিবীকে আমরা বেশ কিছু কাল্পনিক রেখা দ্বারা ভাগ করি আমাদের বোঝার সুবিধার জন্য। এইটা হলো সেই রেখা। এই মাঝখান দিয়ে পৃথিবীর একদম মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে সেটাকে কি বলা হয়? সরে বসে দিকে। সেটাকে কি বলা হয়? নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। নিরক্ষরেখাকে আরেকটা কি রেখা বলা হয় রিজু? বিষুব রেখা। তাই নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। এটা যেটা গিয়েছে সেটাকে বলা হয় মকর সংক্রান্তি, এই মকর ক্রান্তি রেখা। আর এই অংশ যেটা গিয়েছে সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি। এবার যদি আমরা নিচেরটা ঢেকে রাখি তাহলে কি দেখা যাচ্ছে? উপরের অংশ দেখা যাচ্ছে। উপরের অংশটাকে কি বলা হয়? উত্তর বলা হয়। তাই এটাকে বলা হয় উত্তর গোলার্ধ। আমরা এখানে যাই লিখি না কেন সব কি লিখবো? উত্তর লিখবো। আর নিচের অংশগুলো কি হচ্ছে? দক্ষিণ দিকে পড়ছে, মানে আমরা যদি উপরটা ঢেকে ফেলি তাহলে নিচে কি হবে? দক্ষিণ দেখা যাবে। তাহলে এটাকে কি বলা হবে? দক্ষিণ গোলার্ধ বলা হবে। আর দক্ষিণ গোলার্ধে আমরা যা লিখবো সেটাকে কি লিখবো? দক্ষিণ দেব। মানে এটাও 23.5 ডিগ্রি, এটাও 23.5 ডিগ্রি। আমরা যদি উত্তর বা দক্ষিণ মেনশন না করি তাহলে আমরা বুঝতে পারবো না কোন রেখার কথা বোঝানো হচ্ছে। তাহলে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি কি? উত্তর। আর মকর ক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ। আগে এদের নামগুলো ক্লিয়ার করতে হবে। এটা লেখানো আছে তোমার? পড়া আছে ওটা? করে নেই? সেদিন মানে আসুনি না? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার কাট লিখে নাও তুমি। এতক্ষণ বলবে তো সেটা যে আগের দিন আসুনি। আর আগের দিন না আসলে সেটা জানার দায়িত্ব কার? হ্যাঁ, তোমার নিজের তো নাকি? তুমি ওদের কাছ থেকে নিয়ে নেবে তো?
এটা আমি গ্রুপে পাঠাইনি তোদের, কাদের পাঠালাম? তাহলে এইটা পুরোটা কি করতে হবে, এই হচ্ছে এইগুলো হলো পৃথিবীর কাল্পনিক রেখা, ঠিক আছে? এদের মান আর এই রেখাগুলোর নাম কি সেটা একদম ঠোঁটস্থ করতে হবে আগে। সবার আগে কাজ হলো এটা, যে এই জিনিসটা আমি পুরো ঠোঁটস্থ করবো, ঠিক আছে? তাহলে এর নিচে পুরো 90টা দাগ আছে, মানে 90টা অক্ষরেখা আছে। এর পরের চ্যাপ্টারে আমরা পড়বো অক্ষরেখাগুলো কি, ঠিক আছে? আর এর উপরে আছে 90টা, এই জন্য এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। টোটাল অক্ষরেখা কত? 180টা হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে? আর ঠিক মাঝখান দিয়ে কি গিয়েছে? নিরক্ষরেখা গিয়েছে। নিরক্ষরেখার মান 0। এর আর উত্তর দক্ষিণ জন্য বসিয়ে না কেবল, ঠিক আছে? ওর উত্তর দক্ষিণ নেই। তাহলে এই যে দুটো ডেট আমরা লিখলাম, 21শে মার্চ যেটাকে মহাবিষুব বলা হয়, আর 23শে সেপ্টেম্বর, এই দুদিন সূর্য রশ্মি কি হয়? সূর্য রশ্মি সমান দূরত্বে মানে পৃথিবী থেকে সমান দূরত্বে অবস্থান করে এই দুটো ডেটে। এবার সম দূরত্বে অবস্থান করার জন্য কি হয়? দিন রাত্রির পরিমাণ পৃথিবীতে সমান হয়, মানে সব দিকে সমানভাবে আলোটা পড়তে পারে। ফলে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত হয়। নর্মালি এই দিন কি হবে? দিন সমান দিন রাত্রি মানে কি বলছে? 12 ঘন্টা রাত্রি হবে আর 12 ঘন্টা দিন হবে। সামনে আমাদের আসবে মার্চ মাস, তাই না? 21শে মার্চ, সেদিন দেখবে যে তোমার পুরো পারফেক্ট 12 ঘন্টা 12 ঘন্টা করে দিন রাত্রি হচ্ছে। আর 22শে ডিসেম্বর আমরা অতিক্রম করে চলে এসেছি, মানে মকর সংক্রান্তি আমরা পেরিয়ে আসলাম। মকর সংক্রান্তির দিন আমাদের এদিকে কি হয়? 14 ঘন্টা রাত ছিল আমাদের। এখন দেখবি নর্মালি বলে শীতকালে মানে কি রাতটা অনেক বড় হয়। এবার আমরা ধীরে ধীরে কি করছি? এগিয়ে চলেছি, দিনটাকে বড় করতে এগিয়ে চলেছি। তার মধ্যে 21শে মার্চ আসলে কি হবে? সব থেকে এই দিন রাত্রি পুরো সমান হবে, আমরা 12 ঘন্টা 12 ঘন্টা। আর এইভাবে 21শে জুন তারিখে আমাদের কি হবে? আমাদের উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হবে। ক ঘন্টা হবে? 14 ঘন্টা হবে। তাহলে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই দুটো দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পুরো সেম থাকে, মানে 21শে মার্চ তারিখে সূর্য থেকে যে ডিস্টেন্স থাকে আর 23শে সেপ্টেম্বর ডিস্টেন্সটা একই থাকে। ফলে সূর্য রশ্মি ঠিক এরকম ভাবে অবস্থান করে ওর সামনে, ফলে সব দিকে সমানভাবে আলো দিতে পারে। ফলে দিন এবং রাতের সংখ্যা, মানে রাতের সময়টা সম্পূর্ণভাবে সমান থাকে। গাণিত বুঝতে পারলে? এবার নায়ক বলতে হবে। রিমা, আবর্তন গতি আহ্নিক গতি তো অবশ্যই জানতে হবে। আবর্তন গতি হচ্ছে সূর্যের চারিপাশে গ্রহগুলো কি করছে, বুঝছো তো? এটা কি পৃথিবী, এক হলো পৃথিবী কি করে? পৃথিবীতে দুরকম ঘূর্ণন দেখা যায়। একটা হলো সে সূর্যের চারিদিকে ঘুরছে, আর একটা কি সে নিজের অক্ষের উপরে ঘুরছে, মানে লাট্টু যেরকম, মানে তোমার লাট্টু খেলেছো? লাট্টু যদি তুমি ঘোরাতে দাও তাহলে কি হবে? সে নিজে ঘুরবে, সাথে সাথে কি করবে? এদিক সেদিক এদিক সেদিক আঁকা বাঁকা করে ঘুরবে। তাহলে দু রকমের ঘূর্ণন দেখা যাচ্ছে। এক সে নিজে নিজে ঘুরছে, আর কি করছে? চারিপাশে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে। তো পৃথিবী কি করছে? নিজে ঘুরছে, মানে এই যে যখন সে এই দিকে ধীরে ধীরে যাচ্ছে, ঠিক সেও নিজে নিজে ঘুরতে 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 যাচ্ছে, ঠিক আছে? তাহলে এর দু রকম দেখা যায়। কি রকম, কত রকমের গতি? একটা হলো আবর্তন গতি বা আহ্নিক গতি, আর আরেকটা হলো পরিক্রমণ গতি, যেটাকে বার্ষিক গতি বলা হয়। বার্ষিক গতি কেন বলে? কারণ এটা করতে তার 1 বছর সময় লাগে। তাহলে পৃথিবী নিজে যে ঘুরছে, এই ধীরে ধীরে ঘুরতে ঘুরতে যখন টোটাল একবার কমপ্লিট করে, তখন সেটা কতদিন হবে? হ্যাঁ, সেটা 365 দিন হবে। আর এই 365 দিনে সে নিজেই 365 দিন ঘোরা হয়ে গেছে। নিজের উপরে 365 বার ঘুরছে, আর পৃথিবীকে কবার ঘুরছে? একবার ঘুরছে। তাহলে আবর্তন গতি
মানে আবর্তন গতি করতে তার সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এই সময় সে নিজের উপরে ঘোরে, নিজে নিজে একবার ঘোরা কমপ্লিট করে, নিজের উপরে একবার ঘোরে। আর পরিক্রমণ গতি মানে হলো সে সূর্যের চারিদিকে একবার ঘোরে। এবার সূর্যের দিকে চারিদিকে তার একবার ঘুরতে কত সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এইটা তার পুরো পরিক্রমণ করতে সময় লাগে। আমি যে আবর্তন কি আর আমি কি বুঝতে পেরেছো? এই আবর্তনের বার্ষিক আবর্তন গতি হলো সে তার নিজের উপরে ঘুরছে একবার, আর পরিক্রমণ মানে সূর্যের চারদিকে ঘুরছে। মানে ধরে নাও সে এখান থেকে ঘোরা কমপ্লিট করেছে, এখান থেকে, তাহলে সে এইভাবে একবার ঘুরে আসলো, তার কত টাইম লেগে গেল? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তাহলে সে কিন্তু আবার এত দূর উঠে গেছে, ঠিক আছে? পরের দিন সে আবার কি করলো? নিজে ঘুরতে ঘুরতে আবার একবার উপরের দিকে উঠলো। এইভাবে সে কি করছে? ধীরে ধীরে নিজে ঘুরছে আর সূর্যের চারিদিকেও তার ঘোরাটাকে কমপ্লিট করছে। তাহলে রিমা বলো তো, আবর্তন গতি মানে কি? নিজের উপরে ঘোরা না সূর্যের চারিদিকে ঘোরা? নিজের উপরে ঘুরতে তার কত সময় লাগে? 53 মিনিট 4 সেকেন্ড। আচ্ছা, রামেশ বলো তো, পরিক্রমণ গতি কত দিন সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। যেটাকে আমরা নর্মালি 365 দিনই বলে থাকি, তাই তো নাকি? 365 দিনই বলি। আচ্ছা, এবার যদি এদের ডিফারেন্স বলতে বলা হয়, তাহলে প্রথমে তো সংজ্ঞা বলতে হবে যে আবর্তন গতি বা আহ্নিক গতি হলো তার নিজের উপরে ঘোরা, আর পরিক্রমণ গতি হলো সূর্যের চারিদিকে ঘোরা। তাই নাম্বার 1 কি? আবর্তন গতি মানে পৃথিবী তার নিজের উপরে ঘুরছে, আর পরিক্রমণ গতি মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আচ্ছা, দ্বিতীয় হলো সময়টা বলতে হবে। আবর্তন গতি করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আচ্ছা, পৃথিবীর আবর্তনের যে গতি সেটা সব সময় সমান থাকে না। মানে আবর্তন করার জন্য আবর্তন যেটা সে সবসময় ঘুরে চলেছে সেটা সবসময় সমান থাকে না। যখন সে নিরক্ষরেখার সামনে আসে তখন সেটা সব থেকে বেশি হয়। মানে নিরক্ষরেখা বলতে সেটা তো বুঝে দিচ্ছি। নিরক্ষরেখা মানে ঠিক মাঝের অংশে সে দ্রুত ঘোরে, আর মেরু অংশে তার ঘুরতে বেশি সময় লাগে, ঠিক আছে? মেরু মানে ওপর নিচ, সুমেরু আর কুমেরু। ওইদিকে অপসূর অবস্থায় তার বেগ সবচেয়ে কমে, কারণ অপসূর অবস্থায় আমরা কি জানি? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কি হয়? বেশি থাকে। তো বেশি থাকলে তার ঘুরতে কম সময় লাগে, আর যখন সে কাছাকাছি থাকে তখন তার বেগটা বেশি থাকে, মানে তার গতিবেগটা বেশি থাকে যখন সে কি হয়? কাছাকাছি থাকে। কাছাকাছি থাকলে কি হয়? তাড়াতাড়ি ঘুরে যায়, আর দূরে থাকলে বেশি সময় লাগবে। আর একটা পার্থক্য রয়েছে, আবর্তন গতির ফলে আমরা কি কি পাই? মানে আবর্তন গতির ফলে কি হয় বলো তো দেখি, এটা নিজেরা ভেবে বলো। সূর্য তার নিজের উপরে ঘুরছে, এর ফলে কিসের পরিবর্তন হচ্ছে? দিন রাত্রি হচ্ছে। কারণ যে অংশটা সামনে আছে সেটা কি হচ্ছে? দিন হচ্ছে, আর যেটা তার বিপরীত আছে সেটা কি হচ্ছে? রাত হচ্ছে। এবার ভাবো, পৃথিবী ঘুরতো না কখনই, পৃথিবী স্থির যদি থাকতো এবং এইভাবেই যাচ্ছে, তাহলে একটা সাইড পুরো দিন থাকতো আর একটা সাইড পুরো অন্ধকার থাকতো। মানে এই সাইডটা পুরো দিন আর এই সাইডটা পুরো অন্ধকার থাকতো, যদিও না ঘুরতো, ঠিক আছে? মানে পৃথিবীকে ঘুরতো, নিজের উপরে না ঘুরতো, তাহলে সে এরকম ভাবে থাকতো এবং এইভাবে চলাচল করলে তার একটা দিকই আলো পড়তো, মানে সূর্যের সামনে থাকতো, ঠিক আছে? আর একটা দিকে থাকতো না। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস হয়, দিন রাত্রি ছাড়াও মানে অনেকগুলো ঘটনাই ঘটে। তার মধ্যে যদি বলা হয় আবর্তন গতির ফলে কি হয়, অবশ্যই তো দিন রাত্রি হয়। এর সাথে সাথে কি হয়? জোয়ার ভাটা, ঠিক আছে? সূর্যের যে অংশ টানে, সূর্যের সামনে থাকে পৃথিবী, সেই অংশ সূর্যের টান থাকে এবং সেখানে কি হয়?
জল ফুলে ওঠে অর্থাৎ জোয়ার হয়, তার বিপরীত স্থানে কি হয়? ভাটা হয়। আবার ধরো কিছুক্ষণ পরে তো আবার এটা ইরান জায়গায় চলে আসবে নাকি? হ্যাঁ, তারপরে ইরান জায়গায় চলে আসবে। ইরান জায়গায় যখন আসবে তখন কি হবে, যে এই জায়গাটায় আবার ভাটা হবে, তাই না? তখন এখানে আবার যে জায়গাটা ছিল সেটা জোয়ার হবে। মানে এইভাবে রোটেট করে সারা পৃথিবীতে কি হয়? জোয়ার ভাটা হয়। যে অংশটা সামনে আসে সেখানে জোয়ারের টানে বেশি জল ফুলে ওঠে, আর যে দিকটা না যায় সেটা ভাটা হয়। এইভাবে দুবার জোয়ার আর দুবার ভাটার সৃষ্টি হয়। আচ্ছা, আর এবার যদি বলা হয় আহ্নিক গতি, এই পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলে কি হয়? ঋতু পরিবর্তন ঘটে। আমাদের যে 6টা ঋতু, সেই ঋতু পরিবর্তন ঘটে, ঠিক আছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ঋতু চক্রটা কি হয়? এই পরিক্রমণ গতির ফলেই হয়। আর আরেকটা কি হয় পরিক্রমণ গতির ফলে কি হয়, যেটার সংজ্ঞা মানে ওখানে লিখে রেখেছি, পরিক্রমণ গতি বা বার্ষিক গতি মানে কি? বার্ষিক মানে কি বোঝায় আমাদের? বার্ষিক গতি মানে কি বোঝায়? বার্ষিক মানে কি? এক বছর সম্পন্ন হয়। আমরা যে 2026 বললাম, তার মানে কি? পৃথিবীতে একবার ঘোরা কমপ্লিট করলো, তারপরে তো 26 সালে আসলো। তাহলে পরিক্রমণ গতির ফলে কি হবে? ঋতু পরিবর্তন ঘটবে এবং বছরের পরিবর্তন ঘটবে। তাহলে যদি আমাদের সংজ্ঞায় বলতে হয় যে আমরা আবর্তন গতি কাকে বলবো, তাহলে কি লিখবো? পৃথিবী নিজকে উপরে নিজকে ঘুরতে ঘুরে ঘুরে একটু গুছিয়ে বললে হবে যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এই প্রদক্ষিণ করার সময় সে লাটুর মতো নিজের অক্ষের উপরেও পাক খায় বা ঘোরে, একে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। এটা করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঋতু বলো তো এটা, যেটা বললাম। পৃথিবী যে কক্ষপথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় নিজের অক্ষের উপরেও লাটুর মতো পাক খায় বা ঘোরে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবীর আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে পরিক্রমণ গতি কি হবে? তখন আমরা কি বলবো? পৃথিবী নিজের ঘোরে, সেটা আগে বলে নেব। পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্যকেও প্রদক্ষিণ করে চলেছেন সর্বদা। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটা আমরা একটা বর্ষ হিসেবে ধরি। বলো এবার। পৃথিবী নিজে অক্ষরেখার উপর চেটে যেতে সূর্যকে প্রদক্ষিণ করে। এর সময়টা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এদিকে আমরা একটি বছর হিসাবে ধরে নিই, একে পৃথিবী পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। রামেশ বলো। তার নিজকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। এর ফলে বছরেরও পরিবর্তন হয়। এই ধরনের গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এটি পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন দেখো 5 ঘন্টা 48 মিনিট 46। তাহলে ওই সংখ্যার মধ্যে টাইম পিরিয়ডটা দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এর উপরে নাম্বার নির্ভর করছে, ঠিক আছে? 2 নম্বরে যদি পড়ে, তুমি ওটা ছেড়ে দিলে তোমার হয়তো ডেট দেবে। তোমার ওই টাইম পিরিয়ড 2 জায়গাতেই ইউজ করতে হবে। তোমার আবর্তন গতিতেও টাইম দেবো আমরা সংখ্যাতে, পরিক্রমণ গতিতেও আমরা সংখ্যা দেবো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু দেবো না ভাবছি। একটা নিশি সূর্যের দেশ বা আরোরা রয়েছে, মানে মাঝ রাত্রে সূর্যের আলোর ছটা দেখা যায়। নরওয়ের হামারটেস বন্দরে সব থেকে ভালো দেখা যায়। এটাকে নিশি সূর্য বলা হয় বা নিশি সূর্যের দেশ বলা হয় নরওয়ের হামারটেস বন্দরকে। এটা বইতে দিচ্ছে।